আশেপাশে লোকজন থাকলে হয়তো তার আদর্শকে দেখে ভীষণ হাসতো, তিরস্কার করে বলতো, যে পুরুষ ছোটবেলা থেকে নিজেকে পুরুষ জাহির করতে কখনো কাঁদেনি, আজ সামান্য এক ভালোবাসার জন্য সে কাঁদছে। তাও কিনা এখনো অবধি এক পাক্ষিক ভালোবাসা, নিজের অপ্রকাশিত ভালোবাসার জন্য। আদর্শ কেমন চুপ মেরে গেল। তেতে উঠল মেহেদি, ঝাঁঝালো কণ্ঠে বলল, অর্ধেক কথা বলবি না, তাহলে তোর শেষ হতে হবে না। থাপড়ে আমি তোকে এখানে শেষ করে দেবো বেয়াদব। আদর্শ মলিন দৃষ্টিতে তাকালো রৌদ্রোজ্জ্বল শূন্যে, চোখ ধরে এলো ছেলেটার। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। মেহেদি তেতে উঠল আবারও, দাঁতে দাঁত চেপে বলল, কি হয়েছে বলবি, নাকি এখনই তোর গলা টিপে ধরে শেষ করে দেবো তোকে? দীর্ঘশ্বাস ফেলল আদর্শ, ভাঙা ভাঙা কণ্ঠে বলল, মা মৌনতার বিয়ে ঠিক করতে চাইছে আবির ভাইয়ের সাথে। রিয়াদ বিস্মিত হলো। তবে হেলদোল দেখা গেল না মেহেদির মধ্যে, বরং খুশিতে গদগদ হয়ে সে বলল, বাহ, খুব খুশির সংবাদ তো। আমাকে কিন্তু দাওয়াত করবি। কতদিন হইল বিয়ে খাই না। মেহেদির এমন কথা শুনে রিয়াদ আর মেজাজ ধরে রাখতে পারল না। একে তো আদর্শের এই অবস্থা, তার মধ্যে আবার এই ছেলের যত সব উল্টাপাল্টা কথা। রিয়াদ ধমকে উঠল মেহেদিকে, কড়া কণ্ঠে বলল, তুই চুপ থাক। মেহেদি ভেঙচি কাটলো, মুখ বাঁকিয়ে বলল, আমি চুপ থাকবো কেন? যা হয়েছে ঠিকই তো হয়েছে। সেই কৈশোরকাল থেকে নাকি এ ভালোবাসে মৌনতাকে, অথচ এখনো অবধি বলতে পারিনি। আমি বুঝি না এই ছেলে এই সাহস নিয়ে সমাজে বসবাস করে কিভাবে। থামলো মেহেদি, তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, একটা কথা সবসময় মনে রাখবি আদর্শ, জোর যার মুল্লুক তার। তুই যত চুপ থাকবি, মানুষ তত তোর কাছ থেকে সবকিছুই কেড়ে নেবে। তারা ভাববে ও তো কিছু বলবেই না। এই সমাজে বেয়াদব হয়েও একটা শান্তি আছে। নিজের জোর আর বেয়াদবির গুণে অন্তত কেউ কেড়ে নিতে পারে না কোনো কিছু। আদর্শ অবাক চোখে তাকালো মেহেদির পানে। মেহেদি তার কাঁধে হাত রেখে বলল, তোকে একটা কাজ করতে বলবো, পারবি? এই কাজে তোকে বেয়াদব বা গুন্ডা হতে হবে না, শুধুমাত্র একটু নির্লজ্জ হতে হবে। মৌনতাকে পেতে আমি সবকিছু করতে পারবো। মেহেদি হাসলো, চাপড় মারলো আদর্শের পিঠে, ওষ্ঠে হাসি ফুটিয়ে বলল, সাব্বাস বেটা, বাঘের বাচ্চা। দুপুর গড়িয়ে বিকেলে দেখা মিলেছে। সূর্যটা ঢলে পড়েছে আকাশের এক কোণে। আদর্শ হন্তদন্ত হয়ে বাড়ি ফিরল কেবলই। এতক্ষণ রিয়াদার মেহেদি থেকে বুদ্ধি নিতে নিতেই সময় চলে গিয়েছে। কে জানে বাবা মা ইতিমধ্যে ও বাড়ি চলে গিয়েছে কিনা। আদর্শ ফ্ল্যাটের দরজা খুলে ভিতরে প্রবেশ করতে দেখলো তার বাবা মা ভাই ড্রয়িং রুমে রয়েছে। হয়তো এখন বের হবে হবে এমন পরিস্থিতি। আদর্শ স্বস্তির নিঃশ্বাস ফেল। যাক, এরা এখনো যায়নি তাহলে। সুলতানা বেগম কপালে ভাঁজ ফেললেন ছেলেকে দেখে, থমথমে কণ্ঠে বললে, তুমি কি ও বাড়িতে যাবে? তবে আগেই বলে রাখি, ওইখানে গিয়ে ঝামেলা পাকাতে পারবে না কোনো। আদর্শ মায়ের কথার উত্তর দিল না কোনো। হুট করেই ঝড়ের বেগে সে পায়ে পড়ে গেল বাবার। দুপা জড়িয়ে ভেজা কণ্ঠে বলল, আব্বু, তুমি আম্মুকে একটু বোঝাও। আমি ভালোবাসি মৌনতাকে, তবু কেন তাকে আবির ভাইয়ের জন্য দেখতে চাচ্ছে? ছোট ভাইয়ের ভালোবাসার নারীকে চেনে শুনে বড় ভাইয়ের জন্য ঠিক করা, এটা কোন ধরনের কাজ বলো তো? থামলো আদর্শ, আবার বলল, আমি সবকিছু তোমাদের জানিয়েছি, তারপরও যদি তোমরা আমার কথা না শোনো আর আবির ভাইয়ের জন্য মৌনতার বাড়িতে প্রস্তাব পাঠাও, তবে আমিও বলে দিলাম, আমিও আবির ভাইয়ের বিয়ে করে দেব মৌনতার সাথে। তারপর ওর সাথে পরকীয়া সম্পর্ক করব, আর সমাজে তোমাদের মুখে চুনকালি মাখিয়ে বড় ভাইয়ের বউকে নিয়ে পালাবো। ভাইয়ের কথা শুনে হা হা করে হেসে উঠল আবির। কি সাংঘাতিক হুমকি দিচ্ছে তার ভাই! মনতাকে বিয়ে করলে সে তার সাথে পরকীয়া করে পালাবে। আবির হাসতে হাসতে ভাইয়ের কাঁধে হাত রাখলো, বলল, আমি ভাই তোর এই পরকীয়ার মধ্যে নেই। আমার বউ শুধুমাত্র আমার, তার ভাগ আমি কাউকে দিতে পারবো না। আদর্শ ফিরে তাকালো ভাইয়ের পানে, চোখে মুখে কাচিহ্ন ফুটিয়ে তুলে বলল, মৌনতাও ভালোবাসে আমাকে, ও তোকে মেনে নেবে না কখনো। তাহলে তোর ভালোবাসা তোর। আদর্শ অবাক হলো, কিছুটা অবাক সুরেই বলল, মৌনতার জন্য আর আমাকে নিয়ে কোনো প্রস্তাবে যাবে না। ওকে আমি তোর জন্য রেখে দিলাম। আদর্শের পড়াশোনা শেষ হতে এখনো অনেক সময়। ওরা কি এত সময় অপেক্ষা করবে? এর মধ্যে যদি ওর অন্য কোথাও মেয়েটার বিয়ে ঠিক করে, তখন আমরা কি করব? আমিও মেয়েটাকে হারাবো। সুলতানা বেগমের কণ্ঠে স্পষ্ট চিন্তার ছাপ। নিঃসন্দেহে মেয়েটাকে তিনি ভালোবেসে ফেলেছেন। হয়তো নিজ গর্ভে এক কন্যা সন্তান ধারণের অক্ষমতা থেকেই এতটা ভালোবাসার উৎপত্তি। তপ্ত নিঃশ্বাস ফেলেন আদর্শের বাবা, শান্ত কণ্ঠে বললেন,
দিনের আলোয় উজ্জ্বল শহরটাকে রাতের আধার গ্রাস করে নিচ্ছে ধীরে ধীরে। চারদিকটা কৃত্রিম সোডিয়ামের আলোয় ঝলমল করে উঠেছে। মাগরিবের নামাজের একটু বাদেই মৌনতাদের বাড়িতে পৌঁছালো আদর্শরা। খুব একটা ঘনঘটা করে তাদের আসা নয়। মূল কথা, এখানে তাদের আসার উদ্দেশ্যই জানিয়ে আসেনি কাউকে। শুধুমাত্র সুলতানা বেগম সকালে মৌনতাকে একবার কল করে বলে দিয়েছিল, আজ আমরা আসব। সুলতানা বেগম কলিং বেল চাপতেই ছুটে এলো মৌনতা। দরজা খুলেই জড়িয়ে ধরলো তাকে। আনন্দে গদগদ হয়ে বলল, অবশেষে এলে তোমরা। সুলতানা বেগম হাসলেন, বললেন, পাগলি মেয়ে, ভিতরে তো ঢুকতে দিবি আমাদের? মৌনতা দাদারা জিহবা কাটল। সুলতানা বেগমকে ছেড়ে দাঁড়ালো, একপাশে সরে গিয়ে জায়গা দিল সকলকে ভিতরে ঢুকার। একে একে সকলে ঢুকলো ভিতরে। আদর্শ এলো সবার শেষে। মৌনতা এতক্ষণ অপেক্ষা করছিল এই ছেলেটার জন্যই। তবে যার জন্য এত প্রতীক্ষা, তার মুখপানে তাকাতেই কপালে ভাঁজ পড়ল মৌনতার। কাল তো সব ঠিক দেখেই এসেছিল, তাহলে একদিনে কি করে এমন হলো যে ছেলেটার চোখ মুখ এমন শুকিয়ে গিয়েছে? চোখগুলো লাল মনে হচ্ছে। মৌনতা কথা বলতে চাইলো আদর্শের সাথে, কিন্তু সে সুযোগ আর হলো না। ভিতর থেকে ডাক পড়লো মৌনতার নাম ধরে। মেয়েটা আর কথা বলল না, চঞ্চল পায়ে দৌড়ে গেল ভিতরে। রাতের খাবার শেষে সবাই বসলো বসার কক্ষে। দুই পরিবারের সবাই আছে এখানে। বেশ কিছুক্ষণ উসখুস করে আদর্শের বাবাই কথার সূচনা ঘটালো। গলা খাকারি দিয়ে গলা পরিষ্কার করলো। সালাম সাহেবকে উদ্দেশ্য করে বলল, সালাম সাহেব হাসলেন, ভদ্রতার সাথে বললেন, এত ইতস্তুতির কি আছে? আপনি নির্দ্বিধায় বলে ফেলুন আজাদ ভাই। আজাদ সাহেব খানিকটা ইতস্তত করলো, আমতা আমতা করে বলল, সালাম সাহেবের কপালে কিছুটা ভাঁজ পড়ল। আজাদ সাহেব কি এমন বলতে চাইছে যাতে এতটা ইতস্তত বোধ? কপালে ভাঁজ ফেলেই সালাম সাহেব বললেন, হ্যাঁ, তা তো জানি। আজাদ সাহেব আর ইতিউতি করলেন না, সরাসরি ভাবেই বললেন, আজাদ সাহেবের হঠাৎ এমন প্রস্তাবে চমকালেন মৌনতাদের বাড়ির সবাই। মৌনতা গোল গোল চোখে তাকালো আদর্শের পানে। ছেলেটা মাথা নুইয়ে নখ খুঁড়ছে। মামুনও কিছুটা বিস্মত। তবে কেউ কিছু বলার আগেই আবার মুখ খুললেন আজাদ সাহেব। শান্ত কণ্ঠে বললেন, সালাম সাহেব ঘাড় ঘুরিয়ে একবার তাকালেন মৌনতা আর আদর্শের পানে, অতঃপর বললেন, তা না হয় বুঝলাম, কিন্তু বড় ছেলের বিয়ে না দিয়ে ছোট ছেলের বিয়ে দিতে চাইছেন যে? এতক্ষণে মুখ খুললেন সুলতানা বেগম। ছোট ছেলের সব দোষ বড় ছেলের মাথায় দিয়ে বললেন, না মানে, আমার বড় ছেলের অন্য পছন্দ আছে। তারপরও যদি তাকে মৌনতার সাথে জোর জবরদস্তি করে বিয়ে দিতাম, পরে দেখা যেত ওরা কেউ সুখী নয়। আর মৌনতাকে নিয়েও ভয় পাচ্ছিলাম, যদি আপনারা অন্যত্র ওর বিয়ে ঠিক করে ফেলেন, তাই তাড়াহুড়ো করলাম আর কি। আবির হতবাক হলো। তার মা কি সুন্দর অবলীলায় ছোট ছেলের দোষ তার ঘাড়ে ঠেলে দিল। সকাল থেকে বিয়ে বিয়ে করে ছোট ছেলে হেদিয়ে মরল, তাকে পরকীয়ার হুমকি পর্যন্ত দিল। অথচ জনসম্মুখে সুলতানা বেগম আবিরের গায়ে কালি লাগিয়ে দিল। কি সুন্দর করে বলে দিল তার বড় ছেলের অন্যত্র পছন্দ আছে। মৌনতা হাসফাস করছে, কোথা থেকে কি হচ্ছে কিছুই মাথায় ঢুকছে না। এখনো মনের কথার আদান প্রদান হলো না, প্রণয় ঘটল না, এর মধ্যে বিয়ে, তাও এত তাড়াতাড়ি। তাছাড়া গতকাল তো প্রায় সারাদিনই ও বাড়িতে ছিল মৌনতা। এমন অস্বাভাবিক কিছু তো চোখে পড়েনি। আদর্শের মুখ চোখের অবস্থাও ভালো নয়। না, ছেলেটার সাথে আলাদা কথা বলতে হবে। মৌনতা তার ভাবিকে চোখে ইশারা করলো, বুঝলো আদর্শের সাথে আলাদা কথা বলতে চাইছে সে। সুমা বলল, মেয়েটার কথা মামুনের কানে ফিসফিসিয়ে বলল, মৌনতা আর আদর্শকে এখান থেকে উঠিয়ে দাও। ওদের বিয়ের কথা চলছে আর ওরা এখানে। কেমন লাগছে না বিষয়টা? মামুন সায় জানালো স্ত্রীর কথায়। আদর্শ আর মৌনতার পানে দৃষ্টি ঘুরিয়ে বলল, মৌনতা আদর্শকে ফ্ল্যাটটা ঘুরিয়ে দেখাতো। মৌনতাকে আর পায়কে। দ্রুত উঠে দাঁড়ালো সে। চঞ্চল পায়ে ত্যাগ করলো বসার কক্ষ।
আদর্শ এলো মেয়েটার পিছু পিছু। দুজন একটু সবার আড়ালে যেতেই মনতা তাকালো আদর্শের পানে, তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করলো, কি হয়েছে? চোখ মুখের এই অবস্থা কেন? আদর্শ চোখ তুলে তাকালো মনতার পানে, তবে নিজের অবস্থার কথা জানিয়ে মেয়েটার সম্মুখে লজ্জায় পড়তে চাইল না। কথাটা ঘুরিয়ে নিতে বলল। এমনি। মনতার দৃষ্টি তীক্ষ্ণ হলো আরো, থমথমে কণ্ঠে বলল। এসব ভুজুং ভাজুং অন্য কাউকে বোঝাবেন, আমাকে না। বলুন কি হয়েছে? আদর্শ এলোমেলো দৃষ্টি ফেললো, আমতা আমতা করে বলল। বাবা মা তোমার সাথে আবির ভাইয়ের বিয়ের কথা বলছিল। মনতা দাঁতে দাঁত চাপলো, কটমট করে বলল। আর তাই আপনিও কেঁদে কেটে অস্থির হয়ে উঠেছিলেন, দেবদাস হওয়ার চর্চায় নেমেছিলেন। থামলো মৌনতা, কিছুটা অভিযোগের সুরে বলল। আমার প্রতি এই বিশ্বাস আপনার? আপনি ভেবেছিলেন আমার জন্য কেউ বিয়ের প্রস্তাব নিয়ে আসলেই আমি রাজি হয়ে যাব? না মানে আর বলতে দিল না মৌনতা, আদর্শকে থামিয়ে দিয়ে তার নিকটে এগিয়ে গেল মেয়েটা। দুই পা উঁচু করে আর একটু ঘনিষ্ঠ হলো ছেলেটার সাথে, হাত বাড়িয়ে আদর্শের শার্টের কলার চেপে ধরে বলল। আমার চোখের দিকে তাকান। আদর্শ তাকালো মৌনতার চোখের দিকে। মৌনতা আর একটু টেনে নিল ছেলেটাকে নিজের দিকে, অতঃপর বলল। কি দেখতে পাচ্ছেন? আদর্শ মৌনতার চোখে চোখ রেখেই জবাব দিল। আগাতো ভালোবাসা। মৌনতা গলা ছেড়ে দিল, আদর্শের দুপা দূরে সরে অভিমানী কণ্ঠে বলল। তাহলে ভাবলেন কি করে আমি আপনাকে ছেড়ে অন্য কারো হব? অন্য কেউ প্রস্তাব দিলেই আমি রাজি হব কেন? হোক না সে আপনার ভাই। আদর্শ এগিয়ে গেল মৌনতার নিকট, অপরাধীর স্বরে বলল। আমি ভাবতে চাইনি, তবু ভাবনাগুলো কেন যেন চলে আসছিল। ভয় হচ্ছিল ভীষণ, তোমাকে হারিয়ে ফেলার ভয়। মৌনতা শূন্য না আদর্শের কোনো কথা, অভিমানের যে ঘিরে ধরে রেখেছে তাকে। ছেলেটা এই তাকে বিশ্বাস করলো। হয়তো ভালোবাসি বলেনি, তবুও কেন ভালোবাসার কথা বুঝে নিল না? আদর্শ তো মৌনতাকে কখনো বলেনি ভালোবাসে, অথচ মেয়েটা বুঝে নিয়েছে আদর্শের ভালোবাসা, পড়ে নিয়েছে ছেলেটার দুই চোখের ভাষা। তাহলে আদর্শ কেন পারল না? মৌনতা আদর্শদের সম্মুখ থেকে চলে যেতে উদ্যত হলো, অন্যদিকে পা বাড়াতে বাড়াতে বলল। যে আমার উপর এইটুকু বিশ্বাস রাখতে পারে না, সে আমার সাথে তার সাথে আমার কোনো কথা থাকতে পারে না। বিয়ে তো দূরে থাক। আদর্শ হন্তদন্ত হয়ে ছুটল মৌনতার পিছু পিছু, পিছন থেকে মেয়েটার হাত টেনে ধরলো দ্রুত, ব্যস্ত কণ্ঠে বলল। আমি তোমাকে বিশ্বাস করি, তবুও কেন যেন ভয় হচ্ছিল আমার। মৌনতা নিজের হাত ছাড়ানোর চেষ্টা করলো আদর্শের হাতের বাঁধন থেকে, কিছুটা শক্ত কণ্ঠে বলল। আমি আপনার কোনো কথা শুনতে চাই না, হাত ছাড়ুন আমার। দেখো, এমনি গতকাল থেকে তোমায় হারানোর ভয়ে পাগল হয়ে আছে, এখন আবার নতুন করে তুমি পাগল করো না। মৌনতা ফিরে তাকালো আদর্শের পানে, শান্ত কণ্ঠে বলল। আমাকে একবার বলতে পারতেন আপনি? কে? ভালোবাসি। আদর্শ মৃদু হাসলো, একটু ঝুঁকে মৌনতার কানের কাছে মুখ নিয়ে বলল। না। মৌনতা ফুঁসে উঠলো আবারও, কটমট করে বলল। তবে আমাকেও পাবেন না। আমি তোমাকে আমার হৃদয়ের কথা বলতে চাই, কোন এক স্নিগ্ধ রাতে চাঁদের আলো গায়ে মাখিয়ে, নিজের হৃদয়ে কঠোরতে বদ্ধ রেখে। মৌনতা আবারও নিজের হাত ছাড়িয়ে চলে যেতে উদ্যত হয়েছিল, তবে আদর্শের কথায় থমকে দাঁড়ালো, অবাক দৃষ্টিতে তাকালো ছেলেটার পানে। আদর্শ মুচকি হাসলো, মৌনতার কপালে টোকা দিয়ে বলল। তোমাকে নিজের করে পাই, তোমার উপর আমার সম্পূর্ণ অধিকারটা আসুক, তারপর না হৃদয়ের কথার আদান প্রদান ঘটবে প্রিয়তমা। সময় প্রবহমান, বাধাহীন নদীর স্রোতে নেয় গতি তার, সেই গতি ধরেই আজ কেটে গেছে প্রায় একটা সপ্তাহ। আদর্শ এবং মৌনতার বিয়েটা এক প্রকার ঠিক। আদর্শ ছেলে ভালো, মেডিকেলে পড়ছে, তাছাড়া মেয়ে নিজেও বলেছে সে আদর্শকে পছন্দ করে। এরপর তো আর সালাম সাহেবের না করার স্থান থাকে না কোনো। ছোটবেলা থেকে তিনি ছেলে মেয়েদের উপর নিজের কোনো সিদ্ধান্ত চাপিয়েও দেননি যে আজ দিবে। দুই পরিবারের বৈঠকে আপাতত সিদ্ধান্ত হয়েছে আংটি বদল করে রাখবে, পরে ছেলে মেয়ে প্রতিষ্ঠিত হলে বিয়ে হবে। যদিও মনে মনে এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে আদর্শ, তবে মুখ ফুটে কিছুই বলতে পারেনি। আর বলবেই বাকি, এ বয়সে কেঁদে কেটে নিজের বিয়ে ঠিক করেছে, এখন যদি আবার তাড়াতাড়ি বিয়ে করবে বলে ও লাফায়, তবে মান সম্মান এই পর্যন্তই শেষ। আবার সব ঠিকঠাক, কিন্তু বিয়ে পরে এটাও মেনে নিতে পারছে না। চোখের সম্মুখে বিরিয়ানি রেখে যদি বলে, খবরদার এই বিরিয়ানি তুমি ছুঁয়েও দেখবে না, তাহলে কি হয়? বিয়ে ঠিক, অথচ ছোঁয়ার অধিকার নেই। যদি ভুলক্রমে একটু ছুঁয়ে দেয় তাহলেও তা হবে অবৈধ হারাম। রাত বেশি নয়, চারিদিকে এখনো কোলাহলের ঘনঘটা। আবির বা আজাদ সাহেব অফিস থেকে বাড়ি ফেরেনি এখনো।
সুলতানা বেগম ড্রয়িং রুমে বসে বসে সিরিয়াল দেখছিলেন। আদর্শ গত 30 মিনিট ধরে সুলতানা বেগমের পাশে বসে নখ খুঁড়ছে। কিছু একটা বলতে গিয়েও পারছে না, কেমন উসখুস করছে। সুলতানা বেগম বোধহয় এতক্ষণে বুঝলেন ছেলের মনোভাব। টিভির দিকে চোখ রেখেই বললেন, কিছু বলবি? তাহলে বলে ফেল। আদর্শ মাথা চুলকালো, ইতস্তত করে বলল, না মানে আমার আর মনতার আগরটা এখন গড়িয়ে রাখলে হতো না? আনুষ্ঠানিকভাবে বিয়েটা না হয় আমরা প্রতিষ্ঠিত হলে হতো। সুলতানা বেগম ভড়কে গেলেন ছেলের কথাই। ছেলে তার এত বিয়ে পাগলা হলো কবে থেকে? সেদিন কান্নাকাটি করে বড় ভাইয়ের স্থানে নিজের বিয়ে ঠিক করলো, এখন আবার নির্লজ্জের মতো এসেছে বিয়েটা তাড়াতাড়ি করানোর কথা বলতে। সুলতানা বেগম গোল গোল চোখে তাকালেন ছেলের পানে। মায়ের এমন দৃষ্টিতে বেজায় অপ্রস্তুত হলো আদর্শ। আমতা আমতা করে বলল, আমার জন্য না, তোমার জন্যই বলছিলাম। সুলতানা বেগম কপাল কুঁচকালেন, চোখ ছোট ছোট করে প্রশ্ন করলেন, আমার জন্য? আদর্শ ঢোক জিহবা দ্বারা ঠোঁট ভিজিয়ে বলল, না মানে মা, তুমি ভেবে দেখো, আমার আর মৌনতার কেবল বিয়ের কথা উঠেছে, আংশিক বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমন অবস্থায় কিন্তু মৌনতার উপরে তোমার কোনো অধিকার নেই। তুমি চাইলেই মৌনতাকে মেয়ে কিংবা পুত্রবধূ বলে দাবি করতে পারবে না। মৌনতার ভালো মন্দে তোমার কথা বলার কোনো অধিকার নেই। অথচ আমার সাথে যদি তুমি মৌনতার আকটটা এখন গড়িয়ে রাখতে, তাহলে কিন্তু ওর উপর সম্পূর্ণ অধিকারটা থাকতো তোমার। কোন একটা বড় কাজ করতে গেলে তোমাকে জিজ্ঞেস করে করতে হতো। হাজার হলেও তুমি ওই শাশুড়ি মা, সম্পূর্ণরূপে ও তোমার মেয়ে হয়ে উঠত। থামলো আদর্শ, আবার বলল, আজকাল আংটি বোতলের দাম আছে কেন বলো? বিয়ের আসরে কবুল বড় রাগ মুহূর্তে পর্যন্ত বিয়ে ভেঙে যায়, আর সেখানে আমার পড়া শেষ হওয়া পর্যন্ত তুমি শুধুমাত্র একটা আংটি বোতলের উপর ভরসা করে থাকবে? একটা কথা ভেবে দেখো মা, মেডিকেলে শুধু আমি একা নয়, মৌনতাও পড়ছে, খুব মেধাবীও। কোনোভাবে যদি বড় কোনো ডাক্তার ওর জন্য বিয়ের প্রস্তাব পাঠায় আর ওর পরিবারও রাজিও যায়, তখন কি হবে? তোমার কিন্তু ওকে আর মেয়ে হিসেবে পাওয়ার আশা পূরণ হবে না। সুলতানা বেগম গভীর চিন্তায় নিমগ্ন হলেন। ছেলে খুব একটা ভুল কিছু বলেনি। আজকাল আংটি বদলের নাম নেই কোনো। এমন কত আছে যে আংটি পরিয়ে এসেছে, পরে আবার ভালো প্রস্তাব পেয়ে পাত্রীপক্ষ আংটি ফেরত দিয়েছে। আর মেয়েটাকেও ছোটবেলা থেকে সুলতানা বেগম ভালোবাসেন ভীষণ, একদম নিজের মেয়ের মতো। রক্তের সম্পর্ক না থাকলে কি সব ভালোবাসা কি শুধুমাত্র রক্তের সম্পর্কে আটকে থাকে নাকি? আদর্শ মাকে চিন্তিত দেখে বাঁকা হাসলো। কাজ মনে হয় হয়ে গেছে এবার। আদর্শ চোখে মুখে আবারও শান্ত ভাব ফুটিয়ে তুলে বলল, নিষ্পাপ বাচ্চাদের ন্যায় মুখ করে বলল, আমারও তো তাড়াতাড়ি অত বিয়ে শাদী করার শখটক নেই মা, তোমার জন্যই শুধু বললাম। ভেবে দেখো মা, পড়াশোনা শেষ করে তুলে আনবে, সে আশায় কিন্তু শেষে সব হারালেও হারাতে পারো। কথাটা বলেই ব্যস্ত পায়ে প্রস্থান করলো ছেলেটা। এখন আর এখানে তার কোনো কাজ নেই। সে ঢের জানে বাকিটা তার মাই সামলে নিবে। রাতের আধার কেটে দেখা দিয়েছে সকালের উজ্জ্বল সূর্যটার। চারদিকে জনমানব হৈ হৈ করে ব্যস্ত হয়ে পড়েছে নিজেদের জীবিকা নির্বাহের কর্মে। মেহেদি আর রিয়াদ গলাগলি বেঁধে হাঁটছিল রাস্তার ফুটপাত ধরে। উদ্দেশ্য কলেজে যাবে। বিশাল এক দুঃখে জর্জরিত তারা। না পারছে এই দুঃখের কথা কাউকে বলতে, আর না পারছে চিৎকার করে কাঁদতে। তাদের বন্ধু তাদের বয়সী হয়েও আদর্শের কিনা বিয়ে ঠিক হয়ে গেল, অথচ তাদের পরিবার থেকে এখনো অবধি বিয়ের ব উচ্চারণ করলো না। এই দুঃখ কি সহ্য করার মতো? নিশ্চয়ই না। মেহেদি বড়ই করুণ কণ্ঠে বলল, বন্ধু, ভাবছি এবার খাটটা মাঝখান থেকে কেটে আলাদা করে ফেলবো। গতকাল আর দুইজনের বিছানায় একজন ঘুমাবো। রোজ রাতে ওই বিছানায় একা একা ঘুমাতে যে ভীষণ কষ্ট হয়। বুক ধরপড় করে, অস্থির অস্থির লাগে, অশান্ত লাগে নিজেকে। রিয়াদ নিজের বুকে হাত দিল, বুকটা জ্বলে হতাশ কণ্ঠে বলল, আর বলিস না ভাই, রোজ রাতে ঘুমাতে গেলেই কলেজাটার মধ্যে কেমন যেন মোচড় মেরে ওঠে। বুকের মধ্যে ব্যথারা হাবুডুবু খেলে। মনে হয় আমার একটা বউ নাই। আহারে, তোর দুঃখটা বুঝি আমি। কথাটা বলতে বলতেই মেহেদির চোখ গেল রাস্তার ওপাশে। একটা ছেলের সাথে ইভা হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলছে আর হাসছে। দেখেই মনে হচ্ছে ভীষণ খুশি মেয়েটা। কপাল কুঁচকে এলো মেহেদির। বুকের মধ্যে হঠাৎ মনে হলো কেউ আগুন জ্বালিয়ে দিয়েছে। কই, তার সাথে যখন কথা বলে তখন তো মেয়েটা একটু হাসে না। মনে হয় যেন কেউ জোর করে করলার জুস খাইয়ে দিয়েছে। ওষ্ঠ বাঁকালো মেহেদি। ওই হাইজেনিকের বাচ্চা যার সাথে খুশি কথা বলুক, তো তাতে তার কি? কিন্তু এ কথা মন বুঝলে তো
মনের মধ্যে কেমন অস্থিরতায় ছেয়ে উঠেছে ছেলেটার। ইচ্ছে করছে এক্ষুনি দৌড়ে গিয়ে ইভাকে কান ধরে ওই ছেলেটার সম্মুখ থেকে নিয়ে আসতে, কিন্তু ইভা আর ওই ছেলেটার মধ্যে যে কিছু বলতে আবার ভিতর থেকে বাধা দিচ্ছে। মেহেদীর ভাবনার মধ্যে রিয়া টান দিল মেহেদীর বাহু ধরে, ভ্রু কুচকে বলল, কিরে কলেজের মধ্যে ঢুকবি না? মেহেদী ঘরে তাকালো রিয়াদের পানে, কেমন অপ্রস্তুত কণ্ঠে বলল, হ্যাঁ হ্যাঁ যাব। ক্লাস শুরু হয়েছে। অধ্যাপক খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে পাঠের অংশ। ক্লাসের সকলেও মনোযোগ দিয়ে ক্লাস করছে, শুনছে অধ্যাপকের কথাগুলো, শুধুমাত্র সেদিকে মনোযোগ দিতে পারছে না মেহেদী। সকাল থেকে মনটা ভীষণ অস্থির হয়ে আছে, বক্ষস্থল ঘিরে রেখেছে চঞ্চলতায়। অধ্যাপকের পড়ার দিকে মন না দিয়ে তার মন চলে যাচ্ছে ইভার পানে। মুখের সামনে একটা বই দিয়ে বারবার লুকিয়ে লুকিয়ে দেখছে সেই ইভাকে। মেয়েটার বারবার চশমা ঠেলে দেওয়া, ভ্রু কুচকানো, গম্ভীর ভঙ্গিতে পড়া বুঝে নেওয়া, পড়ার ফাঁকে ফাঁকে চোখ মুখ কুচকানো, সব যেন আজ অন্যরকম লাগছে। ভিতরে ভিতরে মেহেদীর কেমন এক অন্যরকম অদ্ভুত অনুভূতির সৃষ্টি করছে। হঠাৎ এমন কেন লাগছে? আগে তো লাগেনি। তবে কি ইভাকে অন্য ছেলের সাথে মেনে নিতে পারছে না মেহেদী? এতদিন ঝগড়া হাসি ঠাট্টায় ওই ইভা নামক হাইজেনিকের বাচ্চার প্রেমে পড়লো সে। কথাটা মনে আসতে আটকে উঠল ছেলেটা। শেষ পর্যন্ত কিনা এই হাইজেনিকের বাচ্চার প্রেমে পড়লো মেহেদী। পুরো জীবনটাই তো তার যাবে হাত ধুতে ধুতে, আর ইনকামের টাকা যাবে হ্যান্ড স্যানিটাইজার আর টিস্যু কিনতে কিনতে। না না, এ হতে পারে না। এই হাইজেনিকের বাচ্চার প্রেমে কিছুতেই পড়তে পারে না। হুট করে ভরা ক্লাসের মধ্যে ছেলেটা চিৎকার করে উঠল। কান চেপে মেহেদী বলল, না, এটা হতে পারে না। আকস্মিক মেহেদীর চিৎকারে চমকে উঠল ক্লাসের সবাই। গোল গোল চোখে তাকালো তার পানে। স্থান কাল স্মরণে আসতেই অপ্রস্তুত হলো মেহেদী। ইস, এটা ক্লাস ছিল? ওই হাইজেনিকের চিন্তায় চিন্তায় তো সে খেয়ালটুকু হারিয়ে ফেলেছিল সে। ক্লাসে উপস্থিত অধ্যাপক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মেহেদীর পানে, থমথমে কণ্ঠে প্রশ্ন করলো, ঘুমিয়েছিলে নাকি? হঠাৎ দুঃস্বপ্ন দেখে চিৎকার করে উঠলে? মেহেদী বিব্রত হলো, আশেপাশে চোখ ঘুরিয়ে বলল, না মানে পায়ে স্যার, পায়ে যেন কি যে কামড় দিল, তাই আর কি। অধ্যাপক তবুও তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল মেহেদীর পানে। কিঞ্চিত সময় নিয়ে মেহেদীকে পর্যবেক্ষণ করে বলল, বসো। মেহেদী বসলো, আবারও একটা বই তুলে মুখের কাছে ধরে নিজের চেহারা আড়াল করলো। আদর্শ একটু গা ঘেঁষে বসলো মেহেদীর, ফিসফিসিয়ে বলল, এমন বাংলা সিনেমার নায়িকাদের মতো চিৎকার করে উঠলি কেন? স্বপ্নে আবার কে তোর বস্ত্র হরণ করছিল? মেহেদী দাঁত গেলালো, ফিসফিসিয়ে বলল, তোর বউ। ভেঙচি কাটলো আদর্শ, মুখ বাঁকিয়ে বলল, মোটেই না। আমার বউটা যে নিষ্ঠুর, সে আমার বস্ত্রে হাত দেয় না, আর তো তোর বস্ত্র। মেহেদী চোখ বড় বড় করলো, অবাক কণ্ঠে আদর্শের পানে তাকিয়ে বলল, কেন, তোর বউকে বুঝি তোর বস্ত্র হরণের সুযোগ দিয়েছিল? আদর্শ সামনে অধ্যাপকের পানে তাকালো, নির্বিকার ভঙ্গিতে বলল, স্বপ্নে প্রতিদিন দেই। মেহেদী হতবাক হলো। এতদিন তাদের মতে জেনে আসা শুদ্ধ পুরুষ কিনা স্বপ্নে এইসব করে বেড়ায়। নাক মুখ কুচকালো মেহেদী, বলল, সেই অশ্লীল। দুপুরের দিকে ক্লাস শেষ হলো আদর্শদের। ক্লাস শেষ হতেই একে একে বেরিয়ে যেতে শুরু করলো সবাই। মনতা বের হতে নিতেই পেছন থেকে মেয়েটার হাত চেপে ধরলো আদর্শ, অতঃপর নিজের সাথে করে টেনে নিয়ে এলো কলেজের বাইরে। মনতা ভ্রু কুচকালো, কপালে ভাঁজ ফেলে শুধালো, কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? আদর্শ তাকালো মনতার পানে। এই দুপুরে তীক্ষ্ণ রোদে দাঁড়িয়েও মোহিত হাসলো, মৃদু কণ্ঠে বলল, তোর অজানায়। ভেঙচি কাটলো মনতা, মুখ বাঁকিয়ে বলল, কোথাও যাবো না আমি আপনার সাথে। আদর্শ আরো শক্ত করে ধরলো মনতার হাত, এদিক ওদিক তাকাতে তাকাতে বলল, তুমি যাবে, তোমার ঘাড়ও যাবে। কথাটা শেষ করেই একটা রিক্সা ডাকলো আদর্শ। দুপুরের দিকে রিক্সা তেমন না থাকায় রিক্সাওয়ালা ভাড়া চাইলো চড়া। মনতার এ ভাড়া রাজি না হলেও আদর্শ উঠে বসলো। মনতাকেও তাড়া দিয়ে বলল, উঠে এসো। মনতা উঠলো না, কপট রাগ দেখিয়ে বলল, ভাড়া বেশি। এজন্য চোখ মুখ কুঁচকে বিরক্তি প্রকাশ করলো আদর্শ, হতাশ কণ্ঠে বলল, মহিলাদের সব স্থানে দরদাম। তেতে উঠলো মনতা, ঝাঝালো কণ্ঠে বলল, কি বলেন আপনি? আমি মহিলা আর সব স্থানে দরদাম করি? তপ্ত নিঃশ্বাস ফেললো ছেলেটা। এই মুহূর্তে সে মনতার সাথে একদম ঝগড়ায় যেতে চায় না। কতদিন মেয়েটার সাথে একটু একাকী কথা হয় না, দেখা হয় না, তাই তো একটু ভাড়া বেশি হলেও এই দুপুরের রোদ মাথায় নিয়ে মেয়েটার সাথে একটু একাকী ঘুরতে চাইলো।
অথচ মেয়েটা কি শুরু করেছে? আদর্শ শীতল দৃষ্টিতে তাকালো মনতার পানে, শান্ত কণ্ঠে বলল, ভাড়া নিয়ে তোমাকে ভাবতে হবে না, ভাড়া তো আমি দেব। আমাকে বুঝতে দাও, তুমি উঠে এসো। মনতা উঠল না, থমথমে কণ্ঠে বলল, আমি উঠবো না, যাবো না আমি আপনার সাথে। আদর্শের আর ধৈর্যে কুলালো না, কথা বলে আর সময় নষ্ট করলো না ছেলেটা। রিক্সা থেকে নেমে এক প্রকার টেনে হিঁচড়ে মনতাকে রিক্সায় তুলো। মনতা নেমে যেতে চাইলে তার কোমর চেপে আটকে দিল আদর্শ। হকচকিয়ে উঠল মেয়েটা। আকস্মিক আদর্শের স্পর্শে হৃদস্পন্দন বেড়ে গেল মনতার। হাঁসফাঁস করে উঠল মেয়েটা। বক্ষস্থলে ঝিমঝিম আওয়াজের ঘনঘটায় নাজেহাল হয়ে উঠল মেয়েটা। নিজেকে আদর্শের বন্ধ থেকে ছাড়াতে উদ্যত হলো। আদর্শ ছাড়ল না, বরং আরেকটু ঝুঁকে গেল মনতার পানে। মেয়েটার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, এখন যার স্পর্শ থেকে পালিয়ে বাঁচতে দূরে সরে যেতে চাইছো, কয়েকদিন পরে তার স্পর্শের সর্বাঙ্গে মেখে ঘুরে বেড়াতে হবে জনসম্মুখে। মনতা চমকালো, থমকালো, কান গরম হয়ে উঠল মুহূর্তে। এসব কি বলছে আদর্শ? ছেলেটা দিন দিন নির্লজ্জ হচ্ছে ভীষণ। কই আগে তো এমন ছিল না। মনতার এলোমেলো দৃষ্টি ফেলল। মুখশ্রী জুড়ে তার লাজুক আভা স্পষ্ট। মেয়েটা হাসপাস করতে করতে মুখ ঘুরিয়ে অন্য মুখ হলো। ভুলেও আর তাকালো না আদর্শের পানে। আদর্শ আর খোঁচালো না মৌনতাকে। এমনি কম নির্লজ্জগিরি তো আর করলো না। মাঝ রাস্তায় রিক্সা থামিয়ে শুধুমাত্র কি কি যে এনো কিনে আনলো, তারপরে আবারও রিক্সায় চলতে শুরু করলো নিজেদের গন্তব্যে। কিছুটা সময় অতিবাহিত হতেই মৌনতাকে নিয়ে আদর্শ একটা পার্কের সম্মুখে এসে পৌঁছালো। রিক্সাওয়ালা ভাড়া মিটিয়ে মেয়েটার হাত ধরে ঢুকলো পার্কের ভিতরে। গাছপালায় ঘেরা সুন্দর সতেজ একটি পার্ক। শহরের বুকেও যে এমন স্নিগ্ধ এক মুহূর্ত প্রাকৃতি বিরাজমান, তা এতদিন জানাই ছিল না মনতার। তাছাড়া মধ্যাহ্নের এই সময়ে জনমানবের সমাগম কম থাকায় স্থানটা আরো স্নিগ্ধ সতেজ লাগছে। মনতা গোল গোল চোখে দেখছিল আশপাশটা। বেশ ফুরফুরে লাগছে মনটা। আদর্শ আশেপাশে পর্যবেক্ষণ করে একটু ছায়া দেখে সবুজ ঘাসের উপর হাত টেনে বসালো মনতাকে। কাঁধ ব্যাগ থেকে 2 বোতল পানি আর 2টো বিরিয়ানির প্যাকেট রাখলো ঘাসের উপর। অতঃপর সেখান থেকে একটা প্যাকেট নিজের হাতে এবং অন্যটা মনতার হাতে ধরিয়ে দিয়ে বলল, খাইয়ে দাও, খুব খিদে পেয়েছে। মনতা অবাক হলো। কি বলল? আদর্শকে খাইয়ে দিবে? কিন্তু খাবার প্যাকেট তো দুজনের হাতেই 2 প্যাকেট রয়েছে। দুজন 2 প্যাকেট থেকে নির্দ্বিধায় খেয়ে নিলেই তো হয়। আবার খাইয়ে দিতে হবে কেন? মনতার ভাবনার মধ্যে আদর্শ একটা বোতলের ছিপি খুলে হাত ধুয়ে নিল। হাতের বিরিয়ানি প্যাকেটটা খুলে সেখান থেকে 1 লাখ লোকমা তুলে ধরলো মনতার মুখের সম্মুখে। ওষ্ঠে হাসি ফুটিয়ে বলল, তোমার হাতের প্যাকেটটা আমি তোমাকে খেতে দিইনি, ওটা থেকে আমাকে খাইয়ে দেবে, আর আমারটা থেকে তুমি খাবে। মনতা ইতস্তত করলো। এভাবে একজন পুরুষের হাত থেকে খেতে তার কেমন একটা অস্বস্তি হচ্ছে। হোক সে তার ভালোবাসার মানুষ, তবে প্রথমবার তো সব বিষয়েই সবার অস্বস্তি হয়। আশেপাশে চোখ ঘোরালো মনতা। আমতা আমতা করে বলল, এসব খাইয়ে দেওয়ার কি প্রয়োজন? আপনি বরং আপনার হাতে থাকা প্যাকেটটা থেকে খেয়ে নিন, আর আমি আমার। তোমাকে এত প্রয়োজন অপ্রয়োজন নিয়ে ভাবতে হবে না, যা বলেছে তাই করো। আমরাও আদর্শ মনতার মুখের সম্মুখে ধরে রাখা লোকমাটা ধরে রেখে আবার তাড়া দিল, বলল, খেয়ে নাও তাড়াতাড়ি। আদর্শের থমথমে কণ্ঠস্বর আর বিরক্তি করলো না মৌনতা। নিজেও তার কাছে থাকা প্যাকেট থেকে কম্পিত হস্তে খাবার তুলে দিল আদর্শের মুখে। আদর্শ খেলো সে খাবার। বেশ তৃপ্তির সাথে খেলো। বেশ কিছুক্ষণ সময় নিয়ে খাওয়া শেষ করলো মৌনতা এবং আদর্শ। এরপর হুট করেই ছেলেটা শুয়ে পড়লো মেয়েটার কোলে। কেঁপে উঠল মৌনতা। বুকের ভেতরে থাকা ছোট হৃৎপিণ্ডটা যেন লাফিয়ে উঠল তীব্র গতিতে। ড্রিম ড্রিম আওয়াজ তুলে আরো কাঁপিয়ে তুলল যেন মেয়েটার সর্বাঙ্গ। মৌনতার কণ্ঠনালী কেঁপে উঠল। কম্পিত কণ্ঠে সে বলল, কি করছেন? কি এভাবে শুয়েছেন কেন? আদর্শ খুব একটা পাত্তা দিল না মৌনতার কথায়, বরং মৌনতার এক হাত টেনে নিজের চুলের ভাঁজে রেখে বলল, হাত বুলিয়ে দাও মাথায়। মৌনতা তবুও হাত বুলিয়ে দিল না। কেমন ইতস্তত লাগছে তার। আদর্শ মৌনতার মুখের পানে তাকালো, শীতল কণ্ঠে বলল, তোমার কাছে আসলে হৃদয়ে অদ্ভুত এক শান্তি অনুভব করে মনতা, যা আর কোথাও পাই না আমি। একটু থামলো আদর্শ, আবার বলল, তুমি কবে যে আমার বউ হবে, একটু শক্ত করে জড়িয়ে ধরে শান্তিতে ঘুমাবো জানি না। মৌনতা লাজে রাগা হলো। এলোমেলো দৃষ্টি ফেলে আস্তে করে হাত বুলিয়ে দিতে শুরু করলো
আদর্শের চুলের ভাঁজে। রাতের আধারে ছেয়ে গেছে প্রকৃতি। যানবাহনের ধ্বনিও ক্রমশ কমতে শুরু করেছে। দোকানিরা যার যার দোকান পাঠের কার্যক্রম চুকিয়ে ছুটে চলছে নীরে। মেহেদি সেই ঘন্টাখানেক ধরে বই নিয়ে নাড়াচাড়া করছে। পড়ায় তার মন নেই তেমন। কিভাবে থাকবে? মন তো পড়ে রয়েছে ওই হাইজেনিকের বাচ্চা ইভার কাছে। মেহেদি ভেবে পায় না পৃথিবীতে কি আর কোনো মেয়ে ছিল না? সবাইকে রেখে এই মেয়েটাকে কেন তার মনে ধরল? এতদিন না হয় ঝগড়া বিবাদে মনের কথা চাপা পড়েছিল এক কোণে, সে চাপা পড়েই থাকতো। বাইরে কে আসতে বলেছে? এখন যে আর নিজেকে দমন করা সম্ভব হচ্ছে না। মেহেদি হাঁসফাঁস করলো। হুট করেই কেন যেন ভীষণ ইচ্ছে হলো ইভার সাথে কথা বলতে। মেহেদি নিজের পাশে রাখা মোবাইলটা হাতে তুলল। কল লাগালো ইভার নাম্বারে। সেকেন্ড কয়েক যেতেই কল ধরলো ইভা, সাথে কথা বলতে। মেয়েটার সাথে বেশ কিছু দিন না না কথা হয় আর না ঝগড়া হয়। একটু ঝগড়া করতে হলেও ওই মেয়েকে এই মুহূর্তে কল করতে ইচ্ছে হলো মেহেদির। ছেলেটা পাশে এতক্ষণ অবহেলায় পড়ে থাকা মোবাইলটা হাতে নিল। ইতিউতি না করে কল লাগালো ইভার নাম্বারে। 2 বার রিং হতেই কল ধরলো ইভা। জিহবা দিয়ে ওষ্ঠ ভেজালো মেহেদি। কিছু বলার জন্য ওষ্ঠ ফাঁক করার আগে ওপাশ থেকে শুনতে পেল, হ্যাঁ, অস্বাস্থ্যকর মেহেদি, বলুন। মেহেদির নাক মুখ কুঁচকে এলো। সে অস্বাস্থ্যকর মেহেদি? ধপ করে কলটা কেটে দিল সে। হৃদয়ে ভালোবাসার বদলে বিরক্তি বাড়ল। সে শেষ পর্যন্ত কিনা ওই মেয়ের প্রেমে পড়েছে। কথার কি শ্রী? অভদ্র একটা মেয়ে? না, এই মেয়ের সাথে তার কোনো কিছুই সম্ভব না। প্রেম ভালোবাসা তো দূরের কথা, সময়ের পরিক্রমায় দিন গড়ায়। ইতিমধ্যে কেটে গেছে বেশ কয়েকটা দিন। আদর্শ এবং মনতার বিয়ে ঠিক হয়ে গেছে। সুলতানা বেগম বেশ চেষ্টা করে আগামী শুক্রবার ছেলে মেয়ে দুটোর আকদের দিন ধার্য করতে পেরেছে। রিয়াদ আর পিউ থেমে রয়েছে শুধুমাত্র চোখাচোখি পর্যন্তই। নিজেদের অনুভূতি সম্পর্কে এখনো অব্দি না কেউ কাউকে জানাতে পেরেছে, আর না একে অপরের দিক থেকে মুখ ফিরিয়ে অন্য পথে হাঁটতে পেরেছে। তবে গন্ডগোল লেগেছে মেহেদি আর ইভার মধ্যে। মেহেদি তার অনুভূতি সম্পর্কে বুঝলেও তা মানতে নারাজ, আর ইভা এখনো ভোলাভালা সবকিছু থেকে বেশ দূরে। উজ্জ্বল দিনের উজ্জ্বল সূর্য, পরিষ্কার আকাশে মেঘের আভাস নেই কোনো। আদর্শ, মৌনতা, রিয়া, পিউ, ইভা আর মেহেদি বসেছিল কলেজ ক্যাম্পাসেই। ঘাসের উপর বসে টুকটাক গল্পে মশগুল ছিল। কথার এক পর্যায়ে রিয়াদ মৌনতা, পিউ আর ইভাকে উদ্দেশ্য করে বলল, আমরা তো একসাথেই পড়ি, তোরা আমাদের আপনি আপনি করে বললো কেন? তুমি করেই তো বলতে পারো। ইভা রিয়াদের পানে তাকালো, বাম হাতের উল্টো পিঠে চশমা ঠেলে বলল, তাহলে তুইটা বেশি বেটার। আমরা তো একসাথেই পড়ি, আজ থেকে না হয় একে অপরকে তুই করেই বলবো। আদর্শ আর মেহেদি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো রিয়াদের পানে। দৃষ্টি দিয়ে বোঝালো, তোকে এত পাকনামি কে করতে বলেছে? রিয়াদ চুপসে গেল। সে নিজেও তো তুই এর পক্ষপাতী নয়। পিউ উঠতে বসতে তাকে সর্বক্ষণ তুই তুই করবে, এও কি শোনার মতো নাকি? সে তো পিওর মুখ থেকে একটু তুমি শোনার জন্য কথাটা বলেছিল, কিন্তু মাঝখান থেকে এই মেয়ে যে সোজা তুইতে নিয়ে যাবে তা কে বুঝেছে? জোরপূর্বক হাসল রিয়াদ, আমতা আমতা করে বলল, থাক, দরকার নেই, এই আপনিটাই ঠিক আছে। ইভার কথা বাড়ালো না। কাঁধে ব্যাগ হাতিয়ে নিজের মোবাইলটা বের করলো। মোবাইলের সময় দেখে মৌনতা আর পিউকে বলল, সময় হয়ে গেছে, চল। মৌনতা আর পিউ উঠে দাঁড়ালো। আদর্শ তাকালো মৌনতার পানে, ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ তোমরা? ইভার বিয়ের কথা চলছে, পাত্র আজ দেখা করবে বলেছে, তার সাথে দেখা করতে যাচ্ছি আমরা। মৌনতার সহজ সরল জবাব, তবে কলিজাটা ছেদ করে উঠল মেহেদির। মনে হলো যেন তীব্র বেগে কেউ খামচে ধরেছে ছেলেটার ছোট্ট হৃৎপিণ্ডটা। বুকের বাম পাশে চিনচিনে ব্যথার আবির্ভাব ঘটল নিমিষেই। সহ্য করতে পারল না ছেলেটা, মুখ ফসকে বলে ফেলল, আমিও যাব। মেহেদির কথাই সবাই অস্বাভাবিকভাবেই নিল। ছেলেটা এমনি একটু ছটপটে বাচাল স্বভাবের। ইভাও বারণ করলো না। নিজেদের 3 বান্ধবীর সাথে আদর্শ, রিয়াদ আর মেহেদিকে নিয়ে চলল রেস্টুরেন্টে। কিছুটা সময় অতিবাহিত হতেই নিজেদের গন্তব্যে পৌঁছালো ইভারা। কলেজ থেকে রেস্টুরেন্টটা কাছাকাছি হওয়ায় বেশ দেরি লাগেনি তাদের। সবাই এক জোট বেঁধে ঢুকলো রেস্টুরেন্টের ভিতরে।
বেশ সুন্দর পরিপাটি রেস্টুরেন্টের পরিবেশ। ইভা মোবাইল ঘেটে পাত্রের একটা ছবি বের করলো। পুরো রেস্টুরেন্টে একবার চোখ বুলালো। না, এই চেহারা লোক তো দেখা যাচ্ছে না কোথাও। তবে কি লোকটা এখনো এসে পৌঁছায়নি? হয়তো আসেনি, কিন্তু সকাল 9টার মধ্যে তো লোকটার এসে যাওয়ার কথা। ইভা মোবাইলের দিকে তাকিয়ে সময় দেখলো। এখন বেজেছে 9টা 10। ইভা আশেপাশে তাকালো। পাশাপাশি দুটো খালি টেবিল দেখে মৌনতার পানে তাকিয়ে বলল, আমি ওই টেবিলটায় বসছি, তোরা তার পাশের টেবিলে বস। যেমন পরিকল্পনা তেমন কর্ম। ইভা খালি টেবিলটা দখল করে একাই বসলো, আর তার পাশে টেবিল জুড়ে বসলো বাকি সবাই। মেহেদীর মেজাজ গরম হলো, ভিতরে ভিতরে ফেটে পড়লো তীব্র ক্রোধে। কোথায় মেয়েটা তাদের বলবে? এই বিয়ে আমি করতে চাই না, তোরা আমার টেবিলেই বস। আমার বিয়েটা ভেঙে দে দয়া করে। কিন্তু না, এ তো নিজেই বলে দিল অন্য টেবিলে বসতে। কত শখ এই মেয়ের বিয়ের। ইচ্ছে তো করছে ঠাটিয়ে গালে 2-4টা থাপ্পড় লাগিয়ে বিয়ের শখ ঘুচিয়ে দিতে। বেয়াদব একটা। মেহেদী ভাবনার মধ্যে রেস্টুরেন্টে ঢুকলো অতীব সুদর্শন এক যুবক। উজ্জ্বল শ্যামবর্ণা তার গায়ের রং, 2 গালে কালো চাপদারির সমাহার। নিঃসন্দেহে এ যুবক সুদর্শনের কাতারে পড়ে। যুবকটি এগিয়ে এলো ইভার পানে, ওষ্ঠে কিঞ্চিত হাসি ফুটিয়ে বলল, যদি ভুল না করি তাহলে আপনি ইভা, তাই তো? ইভা হাসলো, নম্র কণ্ঠে বলল, জি, আপনি নিশ্চয়ই তানভীর। ছেলেটা হাসলো একটুখানি, বসলো ইভার মুখোমুখি, মাথা নাড়িয়ে বোঝালো সে তানভীর। কিঞ্চিত সময় পরে আবার মুখশ্রী জুড়ে ফুটিয়ে তুলল অপরাধী ভাব, নত কণ্ঠে বলল, দুঃখিত, আমার জন্য আপনাকে অপেক্ষা করতে হলো। ইভা হালকা হাসলো, লাজুক ভঙ্গিতে বলল, আরে না, সমস্যা নেই, মাত্র তো 11 মিনিট অপেক্ষা করেছি। মেহেদীর কলিজা ছেদ করে উঠল। গরম তেলের মধ্যে একটুখানি পানি ছিটা পড়লে যেমন ছিটকে ওঠে, ছেলেটার কলিজাটাও তেমন ছিটকে ছিটকে উঠছে এই মুহূর্তে। তার উপরে আবার তানভীর নামক ছেলেটার অধিক মাত্রায় সুদর্শন, যা আগুন জ্বালিয়ে দিচ্ছে মেহেদীর বক্ষে। ছেলে যদি এত সুদর্শন হয় অবশ্যই মেয়ে রাজি হয়ে যাবে, আর ইভাকে তো আগে থেকে বেশ রাজি রাজি মনে হচ্ছিল। মেহেদী হাঁসফাঁস করে উঠল। এখন কি করবে সে? মাথায় ঢুকছে না কিছুই। মেহেদীর ভাবনার মধ্যেই তার বুকে আর একটু আগুন জ্বালাতে পিউ মনতাকে উদ্দেশ্য করে বলল, ছেলেটা কিন্তু দেখতে শুনতে বেশ ভালো, ইভার সাথে দারুণ মানাবে। পিউয়ের কথায় সে শুধুমাত্র মেহেদীর পক্ষে আগুন লেগেছে তা নয়, রিয়াদের পক্ষেও আগুন স্পর্শ করে নিয়েছে ইতিমধ্যে। পিউ কেন অন্য ছেলেকে সুদর্শন বলবে? কি তাকে নিয়ে তো কখনো এমন কিছু বলেনি মেয়েটা। এমনকি তার দিকে একটু ভালোভাবে তাকিয়েও দেখেনি। নিজের ভিতরকার হিংসাত্মক মনোভাব নিয়েই রিয়াদ বলল, কোনো এক ছেলে হলো, কেমন টমেটোর মতো গাল, আলুর মতো চোখ, এগুলোর ঠোঁটের মতো নাক, আর কুত্তার পাশার মতো। এটুকু বলেই থামতে হলো রিয়াদকে। মনতা কপাল কুঁচকে তাকালো তার পানে, চোখ ছোট ছোট করে বলল, চোখে সমস্যা আপনার? ছেলেটা খারাপ কিসে? দেখতে শুনতে তো মাশাআল্লাহ বেশ সুদর্শন। ব্যাস হয়ে গেল। এতক্ষণ ধরে একজনই একটু স্থির হয়ে বসেছিল, এবার তাকেও আর স্থির থাকতে দিল না মৌনতা। আগুন লাগালো আদর্শের বক্ষে, নড়ে চড়ে উঠলো ছেলেটা। থমথমে কণ্ঠে বলল, আমার থেকে দেখতে ভালো। মৌনতা তাকালো আদর্শের পানে। মেয়েটা বেশ বুঝলো আদর্শের হিংসা। ঠোঁট টিপে হাসলো মৌনতা। আদর্শের একটু গা ঘেঁষে বলল, কলিজা পড়ছে নাকি আপনার মিস্টার? আদর্শ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মৌনতার পানে, বলতে চাইলো কিছু, কিন্তু তার উত্তর দেওয়ার আগেই উত্তর দিল মেহেদী। ইভার তানবীরের পানে তাকিয়ে আনমনেই বলল, শুধুমাত্র পুড়ছে না, জ্বলে পুড়ে রাখ হয়ে যাচ্ছে। কথাটা বলেই টেবিলে রাখা এক গ্লাস পানি ঢকঢক করে গিলে ফেললো ছেলেটা। অধৈর্য ভঙ্গিতে চেয়ে রইল ইভা আর তানভীরের পানে। ইভা মেনু দেখে খাবার অর্ডার করলো। একটু সময় বাদে ওয়েটার খাবার দিয়ে গেল তাদের টেবিলে। তানভীর বেশ ভদ্রতার সাথে ইভার পানে এটা ওটা এগিয়ে দিতে শুরু করলো। ইভাও লাজুক ভঙ্গিতে তানভীরের সকল কার্যক্রমে সায় জানাচ্ছে। একটু পরেই ইভা আর তানভীর খাওয়া শুরু করলো। মেহেদীর ভ্রু কুঁচকে এলো, মেজাজ চটে গেল ভীষণ ভাবে। মেয়েটা কোনো ধরনের স্বাস্থ্যকর অস্বাস্থ্যকরের ভাষণ না দিয়ে কি সুন্দর খাচ্ছে তানভীরের সাথে, অথচ সে যখন খেতে যায় তখন তো এই মেয়ে স্বাস্থ্যকর অস্বাস্থ্যকরের বিশাল জ্ঞান নিয়ে বসে। অথচ খেতে খেতে হঠাৎ তানভীরের হাত পড়লো ইভার হাতের উপর।
সাথে সাথেই মন মস্তিষ্ক উত্তপ্ত হলো মেহেদির। আর সহ্য করতে পারলো না বেচারা, চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়লো, চিৎকার করে বলল, এই লম্পট বেটা, একদম ওকে ছবি না। মেয়ে দেখলেই শুধু ছুতে ইচ্ছে করে। মেহেদির আকস্মিক এমন প্রতিক্রিয়ায় হকচাকালো উপস্থিত সকল বন্ধু বান্ধব। আশেপাশে তাকিয়ে দেখলো রেস্টুরেন্ট শুধু সকলে তাকিয়ে আছে তাদের পাশেই। রিয়াদ হাত টেনে বসাতে চাইলো মেহেদিকে, কিন্তু ছেলেটা বসলো না, বরং ধূপধাপ পা ফেলে এগিয়ে গেল সে ইভা আর তানভীরের পানে। একবার তীক্ষ্ণ দৃষ্টিতে ইভার পানে তাকালো তানভীরের পানে, দাঁতে দাঁত চেপে বলল, অন্য স্থানে মেয়ে দেখ, এখানে তোর বিয়ে হবে না। তানভীর ভ্রু কুঁচকালো, কপালে ভাঁজ ফেলে বলল, এ কথা আপনি বলার কি? মেহেদি আঙুল তাক করলো ইভার পানে, দৃঢ় কণ্ঠে বলল, এটা আমার, এর দিকে নজর দিলে চোখ তুলে ফেলবো তোর। তানভীর উঠে দাঁড়ালো, ইভার পানে তাকিয়ে বলল, আপনার বয়ফ্রেন্ড আছে? ইভা জোরপূর্বক হাসলো। কোথা থেকে কি হচ্ছে কিছুই তো তার মাথায় ধরছে না। মেহেদির হঠাৎ এমন প্রতিক্রিয়ার কারণ খুঁজে পাচ্ছে না মেয়েটা। ইভা আশেপাশে একবার চোখ বুলালো, অতঃপর বলল, না মানে আমার। মেহেদি থামিয়ে দিল ইভাকে, তানভীরের পানে তাকিয়ে বলল, বয়ফ্রেন্ড না, জামাই লাগি। তোর কোনো সমস্যা? ভাগ এখান থেকে। জন্য ইভা তাজ্জব বনে গেল, ছেলেটা কি বলছে এসব? অবিশ্বাস্য কণ্ঠে সে মেহেদিকে বলল, কি সব বলছেন আপনি? আপনার মাথা খারাপ হয়ে গেছে? মেহেদি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো ইভার পানে, দাঁতে দাঁত চেপে বলল, তোকে আমি পরে দেখছি, তোর সব বিয়ের শখ আজ আমি ঘুষিয়ে দেবো বিলকেসের মা। ইভা জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করলো, কিঞ্চিত ক্রোধ নিয়ে বলল, দেখুন, আপনি কিন্তু এখন বাড়াবাড়ি করছেন। মেহেদি খুব একটা পাত্তা দিল না ইভার কথায়। ঘাড় ঘুরিয়ে সে তাকালো তানভীরের পানে। ছেলেটা এখনো দাঁড়িয়ে আছে দেখে মেজাজটা চটে গেল আরো। তেড়ে গিয়ে বলল, তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? যাবি এখান থেকে নাকি ঠেঙিয়ে বিদায় করতে হবে? তানভীর অপমান বোধ করলো ভীষণ। আশেপাশে তাকিয়ে দেখলো রেস্টুরেন্টের সবাই কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে তার পানে। মনে মনে ক্রোধ জন্মালো ছেলেটার। ইভার পানে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, বয়ফ্রেন্ড আছে আগেই বলতে পারতেন, এভাবে ডেকে এনে এতটা অপমান না করলেও হতো। কথাটা বলে আর দাঁড়ালো না ছেলেটা, লম্বা লম্বা পা ফেলে বেরিয়ে গেল রেস্টুরেন্ট থেকে। ইভা কিছু বলতে চেয়েও পারলো না। সত্যি তো ছেলেটা আজ তার জন্য এতটা অপমানিত হলো। ইভার সব ক্রোধ গিয়ে পড়লো মেহেদির উপর। কটকট করে সে বলল, কেন করলেন এমন? মেহেদি উত্তর দিল না ইভার কথায়। ধপ করে সে বসে পড়লো তানভীরের স্থানে। তানভীরের এটো প্লেট থেকে কিছু খাবার তুলে মুখে দিল, চোখ বন্ধ করে বলল, বাহ, খাবারটা তো বেশ। ইভা ফুঁসে উঠল আরো, দাঁতে দাঁত চেপে বলল, যা জিজ্ঞেস করছি তার উত্তর দিন আগে। আপনি কেন আমার সাথে এমন করলেন? কেন সকলের সম্মুখে আমাকে ছোট করলেন? মেহেদি শীতল দৃষ্টিতে তাকালো ইভার পানে, ঠান্ডা কণ্ঠে বলল, কেন? ওই ছেলেটার সম্মুখে ছোট হয়ে বুকে খুব লেগেছে বুঝি? থামলো মেহেদি, আবার বলল, আমারও এতক্ষণ ওর সাথে তোমাকে দেখে বুকে খুব লাগছিল। ইভা অবাক হলো, অবাক কণ্ঠে বলল, কেন লাগছিল? মেহেদি হাসফাস করলো, এলোমেলো দৃষ্টি ফেলে নিজেকে ধাতস্থ করলো। না, এখনই সুযোগ, মনের কথা বলে দিতে হবে। আদর্শের মতো বোকামি করলে চলবে না। চোখ বন্ধ করে জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিল মেহেদি, অতঃপর বলল, কারণ আমি তোমাকে ভালোবাসি। ইভা বিস্ময় যেন থ হয়ে গেছে। যে ছেলে সর্বদা তার পিছনে ঝগড়ার জন্য লেগেছিল, সেই ছেলে কিনা আজ বলছে ভালোবাসে? ভুল শুনছে না তো সে? নিশ্চয়ই তাই। ব্যাপারটাই আর একটু নিশ্চিত হতে ইভা জিজ্ঞেস করলো, কি বলেন? আবার বলুন তো। মেহেদি উঠে দাঁড়ালো, ইভার চোখে চোখ রেখে বলল, আমি তোমাকে ভালোবাসি বিলকিসের মা। তুমি তোমার হ্যান্ড স্যানিটাইজার আর টিস্যুকে যতটা ভালোবাসো তার থেকেও আমি তোমাকে বেশি ভালোবাসি, হাইজেনিকের বাচ্চা। ইভার মাথা ঘুরে উঠল। এটা কি তাকে প্রেম নিবেদন ছিল? যেমন মেহেদি তেমন তার প্রেম নিবেদন। ইভা ঠাস করে বসে পড়ল চেয়ারে। এদিকে আদর্শ, মৌনতা, পিউ, রিয়াদ সবাই বিস্ময়ে থ হয়ে দাঁড়িয়ে রয়েছে। এতদিন মেহেদির সাথে থাকে তারা, অথচ কখনো মনে হয়নি মেহেদি ইভাকে পছন্দ করতে পারে। কোথা থেকে কি হয়ে গেল কারো মাথায় ঢুকছে না। রিয়াদ মাথায় হাত দিল, বিস্ময়ে বিড়বিড়িয়ে বলল, গেল রে গেল, এই মেয়েদের জীবন মরণ সব স্বাস্থ্যকর আর অস্বাস্থ্যকরের চাতগুলি পরে চ্যাপ্টা হয়ে গেল। ইভার অবস্থা খুব একটা ভালো নয়। নিজের বিষয় এখনো কাটিয়ে উঠতে পারেনি সে।
মেহেদি আশেপাশে সবার দিকে এক পলক তাকালো, অতঃপর গলা খাকারি দিয়ে ইভাকে বলল, তোমার সারা জীবনের হ্যান্ড স্যানিটাইজার আর টিস্যু কেনার দায়িত্ব নিতে চাই বিলকিসের মা। দিবে তো তুমি? থামলো মেহেদি, আবার বলল, তুমি দিলেও এ দায়িত্ব আমার, না দিলেও এই দায়িত্ব আমার। ইভা বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ়, কি বলবে ভেবে পাচ্ছে না। আদৌ তার সম্মুখে যেটা ঘটছে তা কি সত্যি নাকি স্বপ্ন দেখছে সে? মেহেদি যে কিনা সর্বদা তাকে জ্বালানোর জন্য প্রস্তুত, আজ সে ভালোবাসার দাবি নিয়ে দাঁড়িয়েছে তার সম্মুখে, তারপর কি সব উল্টোপাল্টা কথা বলে প্রেম নিবেদন করলো। হ্যাঁ, ইভা একটু বেশি স্বাস্থ্য সচেতন, হ্যান্ড স্যানিটাইজার এবং টিস্যু একটু বেশি ব্যবহার করে, তাই বলে এভাবে তাকে মেহেদি প্রেম নিবেদন করবে? ইভার ভাবনার মধ্যে মেহেদি আবার বলল, তুমি চাইলে আমি তোমার বিলকিসের বাবা হতে চাই বিলকিসের মা। ইভা কেসে উঠল, গোল গোল চোখে তাকালো মেহেদির পানে। ছেলেটার মাথা নিশ্চয়ই খারাপ হয়ে গেছে। ঢোক গেল ইভা, আদর্শদের পানে তাকিয়ে বলল, আপনার বন্ধু নিশ্চয়ই পাগল হয়ে গেছে, ওকে পাগলা গারদে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন প্লিজ। কণ্ঠে তোলা বাক্যটা কোনো রকমে শেষ করে আলগোছে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল ইভা। তার পিছু পিছু মনতা আর পিও বেরিয়ে গেল। রাতের আধা নেমেছে প্রকৃতিতে। ইভা শুয়েছিল বিছানাতেই। আজ আর বইয়ের ধারে কাছে যেতে ইচ্ছে হচ্ছে না মেয়েটার। এমনি সারাদিন যা ঘটলো তাই তো মাথা থেকে বের করতে পারছে না। চরকির মতো মেহেদির বিষয়টা ঘুরপাক খাচ্ছে ছোট্ট মাথার মধ্যে। ছেলেটা কি তার সাথে মজা করলো? তাও এত বড় মজা? এবার ভাবনার মধ্যেই তার পাশে রাখা মোবাইলটা ঝংকার তুলে বেজে উঠল। মোবাইলটা হাতে নিল মেয়েটা। স্ক্রিনে জলজল করছে অস্বাস্থ্যকর মেহেদি নামটা। একবার কলটা ধরবে না বলেও ধরল ইভা। রেস্টুরেন্টে মেহেদির ঘটানো ঘটনাগুলো সম্পর্কে ভালোভাবে জানা উচিত তার। কলটা রিসিভ করে মোবাইলটা কানের কাছে নিল ইভা। নম্র কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বিলকিসের মা? বিরক্তিতে চোখ মুখ কুঁচকে গেল ইভার। দাঁত কিরমির করে বলল, আমাকে এসব একদম উল্টাপাল্টা নামে ডাকবে না, অস্বাস্থ্যকর মেহেদি। মেহেদি মুখ বাঁকালো, মিহি কণ্ঠে বলল, তুমি আমাকে এইসব অস্বাস্থ্যকর মেহেদি টেহেদি না ডেকে বিলকিসের বাপ বলে তো ডাকতে পারো, পরানটা আমার শীতল হয়ে যেত। ইভা দাঁতে দাঁত চাপলো, কিছুটা ক্রোধিত কণ্ঠে বলল, দেখুন মজা অনেক করেছেন, আর মজা করবেন না। সাথে সাথে ওপাশ থেকে উত্তর এলো মেহেদির। ছটপটে কণ্ঠে ছেলেটা বলল, আমি মোটেও মজা করছি না, এই বিলকিসের বাপ সত্যি তোমাকে ভালোবেসে বিলকিসের মা। ইভা হতবাক হলো। মেয়েটা জানে না মেহেদি মজা করছে নাকি সত্যি বলছে, তবে ছেলেটার প্রতিটি কথাই চমকাচ্ছে বেশ। কেমন নির্লজ্জের মতো কথা বলছে। অবশ্য এ ছেলে আগে থেকেই নির্লজ্জ। ইভা কথা বলার মতো কিছু খুঁজে পেল না। এমন একটা পরিস্থিতিতে ঠিক কি বলা উচিত তাও জানে না। ইভা এড়িয়ে যেতে চাইল পুরো বিষয়টা। হঠাৎ করে বলে উঠল, হ্যালো হ্যালো হ্যালো। নেটওয়ার্কের সমস্যা। ওপাশ থেকে কি বললো আর শোনা গেল না। খট করে কলটা কেটে দিল ইভা। পাওয়ার বাটন টিপে বিছানায় গায়ে লিয়ে দিল সে। এখন কিছু গভীর ভাবনায় নিমগ্ন হবে মেয়েটা। মেহেদির ব্যাপারটা নিয়ে ভাবতে হবে। ছেলেটা সত্যি বলছে নাকি মজা করছে জানা নেই, তবে ছেলেটাকে থামাতে হবে। তারা দুজনই একই ক্লাসের শিক্ষার্থী, অর্থাৎ সমবয়সী। আদর্শ এবং মৌনতার পরিবার সমবয়সী বিষয়টা খুব সহজে মেনে নিলেও সবাই তো আর মানবে না। বিশেষ করে ইভার পরিবার, বাড়াবাড়ি মেয়েটার পরিবার খুব কড়া। এসব প্রেম ভালোবাসা তারা ততটা প্রাধান্য দেয় না। রাত্রি গভীর, চারদিক কোলাহল শূন্য, জনমানবের সারা শব্দ নেই তেমন। হয়তো সারাদিনে ক্লান্ত শরীরটা নিয়ে সবাই পাড়ি দিয়েছে ঘুমের রাজে। মনতাও বেশ অনেকক্ষণ আদর্শের সাথে ফোনালাপের পরে একটু আগেই শুয়েছিল। কেবল দুই চোখ জুড়িয়ে ঘুমের রেশ দেখা যাচ্ছিল। এর মধ্যে আবার জোরালো শব্দে চিৎকার করে উঠল পাশে থাকা মোবাইলটা। ধরপড়িয়ে বিছানায় উঠে বসলো মেয়েটা। আকস্মিক ঘুম ভাঙায় কেমন হতবুদ্ধি হয়ে পড়ল মৌনতা। মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। কিঞ্চিত সময় নিয়ে নিজেকে ধাতস্থ করলো মেয়েটা। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে মোবাইলটা হাতে নিয়ে দেখতে পেল মোবাইলের স্ক্রিনে ভেসে বেড়াচ্ছে বিদ্যাসাগরের নাতি নামটা। একটু আগেই না এর সাথে কথা হলো, এখন আবার কল করেছে কেন? কপাল কুঁচকে মনতা কলটা ধরবে তার আগেই কেটে গেল। মেয়েটা চাইলো আদর্শকে কল ব্যাক করবে, তবে তার আর প্রয়োজন হয়নি। তার আগে আদর্শ আবার কল করেছে।
মনতা এবার দ্রুত কলটা ধরলো। মোবাইলটা কানের কাছে ধরতেই ওপাশ থেকে শোনা গেল, বাইরে এসো তাড়াতাড়ি, আমি তোমার বাসার নিচে দাঁড়িয়ে আছি। মনতা হকচকালো, মোবাইল কানে নিয়ে দৌড়ে গেল জানালার পাশে। ব্যস্ত হাতে জানালার ঠাই সরিয়ে নজরে এলো আদর্শকে। রাস্তার ওপাশে ল্যাম্পপোস্টের খুঁটির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে কথা বলছে তার সাথে। মনতা কপাল কুঁচকালো, দ্রুততার সাথে বলল, আপনি আপনি এই সময় এখানে কেন? পাগল হয়েছেন নাকি? মৃদু হাসলো আদর্শ, ঠোঁট কামড়ে বলল, হয়নি এখনো, তবে হতে যাচ্ছি, তাড়াতাড়ি নিচে এসো। কপট রাগ দেখালো মনতা, ফাঁকা ক্রোধ নিয়ে দেখিয়ে বলল, আমি নিচে আসবো না, আপনি বাড়িতে চলে যান। আদর্শ গেল না, উল্টো মনতাকে শাসিয়ে বলল। নিচে আসবে নাকি আমি ভিতরে আসবো? মনতা জানালা থেকে তাকালো আদর্শের পানে, ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, আসছি। কলচা কাটলো মনতা, চারদিকে সজাগ দৃষ্টি নিক্ষেপ করলো। কারো উপস্থিতি টের না পেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল মেয়েটা। আস্তে ধীরে গেট খুলে বেরিয়ে বাইরে বেরোলো। দুই পা সম্মুখের দিকে এগোতেই আদর্শ দৌড়ে এসে জড়িয়ে ধরলো মনতাকে, আদুরে কণ্ঠে বলল। আই মিস ইউ সুইটহার্ট। প্রথমে আদর্শের এভাবে হামলে পড়ে জড়িয়ে ধরায় মনতা কিছুটা থকচকিয়ে উঠলেও পরবর্তীতে নিজেকে সামলে নিয়েছে। ছেলেটা টুকটা কেমন পাগলামিতে এখন অভ্যস্ত মনতা। অবশ্য শুধু অভ্যস্ত বলে ভুল হবে, আদর্শের এই পাগলামিগুলোই তার মনে প্রশান্তি আনার কারণ। তবুও নিজের দুর্বলতা প্রকাশ করতে সে চাইল না। কিছুটা থমথমে কণ্ঠে বলল, প্রায় সারাদিনই তো একসাথে ছিলাম আমরা। আদর্শ মনতাকে ছেড়ে দাঁড়ালো, মেয়েটার মুখ পানে তাকিয়ে বলল, কোথায় একসাথে ছিলাম? প্রথমে তোমার বান্ধবীর জন্য আশা পাত্রকে দেখতে গেলাম, আর তারপর কলেজ। এবার পাত্রকে দেখতেও একসাথে গিয়েছিলাম, আর কলেজেও একসাথেই ক্লাস করেছি। আদর্শ ঠোঁট উঠলালো, বাচ্চাদের মতো মুখ করে বলল, আমরা একা ছিলাম না, সবার সাথে ছিলাম। আর তাছাড়া তুমি এক সেকেন্ডের জন্য আমার চোখের আড়াল হলে আমি তোমাকে মিস করি, তুমি জানো না? মনতা তাকিয়েছিল আদর্শের পানে। ছেলেটার কথা বলার ভঙ্গিমা দেখে হেসে উঠল খিলখিল করে। আদর্শ বুকে হাত রাখলো, পড়ে যাওয়ার ভঙ্গিমা করে বলল, হায়, হালকা করে মরে গেলাম। মনতা হাসি থামালো, গোল গোল চোখে তাকালো আদর্শের পানে। এই সেই আদর্শবান পুরুষ আদর্শ, যে আজ তার সাথে ফ্লার্ট করছে। মনতা আশেপাশে তাকালো, চারদিকে আধারে ছেয়ে গেছে। আচ্ছা, এটা কোনো ভূতরূপ নয় তো যে আদর্শের রূপ ধরে এসেছে? শিউরে উঠল মনতা, ঝোঁক গিলে বলল, আপনি আদর্শ তো, নাকি ওর রূপ ধরা কোনো ভূতরূপ? আদর্শ ভ্রুকুচকে তাকালো মনতার পানে। মেয়েটার চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ। আদর্শ মজা পেল, চোখে মুখে দুষ্টু হাসি ফুটিয়ে তুলে বলল, কাছে এসো, বুঝিয়ে দে আমি আদর্শ নাকি ভূত। মনতার ভয় চলে গেল, মুখ বাঁকিয়ে বলল, তার কাছে আসতে হবে না, আপনি তো কোনো ভূতটুত না। তা আমি বুঝেছি, কারণ ভূতেদের একটু হলেও লজ্জা আছে। আপনার মতো বেশরমের ন্যায় কথা বলে না। বউয়ের সামনে একটু একটু বেশরম হতেই হয়, নয়তো ভবিষ্যৎ প্রজন্ম আসবে কিভাবে? কান দুটো ঝাঁঝা করে উঠল মনতার। কি সব বলছে ছেলেটা? এর কি একটু লজ্জা শরমের বালাই নেই? এলোমেলো দৃষ্টি ফেলে মনতা বলল, আমাদের এখনো বিয়ে হয়নি। আদর্শ হাসলো, একটু এগিয়ে হালকাভাবে জড়িয়ে ধরল মনতাকে। মেয়েটার কাঁধে থুতনি ঠেকিয়ে বলল, এই শুক্রবার হয়ে যাবে, আর তারপর তুমি শুধু আমার, একদম আমার নামের সাথে লিখে নেবো তোমাকে। বিয়ে? আদর্শের সাথে বিয়ে হবে মৌনতার? অবশেষে সে তার ভালোবাসার মানুষটাকে নিজের করে পাবে। ভাবতেই ওষ্ঠে হাসি ফুটে উঠল মেয়েটার। নিজেও দুই হাত বাড়িয়ে নিজের সাথে আগলে নিল আদর্শকে। পরম প্রশান্তিতে মাথা রাখলো ছেলেটার কাঁধে। রাতের আধারের সমাপ্তি ঘটেছে, উজ্জ্বল এক প্রভাতের দেখা মিলেছে। শহরবাসী ব্যস্ত হয়েছে নিজেদের কর্মে ফিরতে। মেহেদি হাতে একটা প্যাকেট নিয়ে দাঁড়িয়ে রয়েছে গেটের সম্মুখে, অপেক্ষা ইভা আসার। ছেলেটা এদিক ওদিক পায়চারি করতে করতে দেখল ইভা গাড়ি থেকে নামছে। ওষ্ঠে হাসি ফুটে উঠল। মেহেদির হাতের প্যাকেটটা নিয়ে সে এগিয়ে গেল ইভার পানে। কিঞ্চিত সময়ের ব্যবধানে দুজন মুখোমুখি হলো। মেহেদি হাতের প্যাকেটটা বাড়িয়ে দিল ইভার পানে, লাজুক ভঙ্গিতে বলল, এটা তোমার। ইভা ধরল না প্যাকেটটা, বরং অবাক কণ্ঠে বলল, কি আছে এটাতে? মেহেদি ইভার হাত টেনে ধরিয়ে দিল প্যাকেটটা, লাজুক স্বরে বলল, পরে দেখে নিও। কথাটা বলেই ব্যস্ত পায়ে ইভার সম্মুখ থেকে প্রস্থান করলো মেহেদি। দ্রুত ঢুকে গেল কলেজের মধ্যে। ইভাও দেরি করলো না বেশি, ক্লাসে গিয়েই প্যাকেটটা খোলার সিদ্ধান্ত নিল। এর মধ্যে কি আছে দেখার জন্য ভিতরে ভিতরে ভীষণ কৌতূহল হচ্ছে তার।
খানিক সময় পরে ইভা ক্লাসে পৌঁছালো। বেঞ্চে কাঁধে ব্যাগটা রেখে হাতের প্যাকেটটা খুলতে উদ্যত হলো। যতটা আগ্রহ নিয়ে প্যাকেটটা সে খুললো, ঠিক ততটাই বিস্মিত হলো প্যাকেটের ভিতরে থাকা জিনিসপত্রগুলো দেখে। প্যাকেটের ভিতরে বেশ বড়সড় এক বোতল হ্যান্ড স্যানিটাইজার আর 2 বাক্স টিস্যু রাখা, সাথে আবার একখানা ভাঁজ করা চিরকুটও আছে। ইভা ভ্রুকুচকে চিরকুটটা হাতে নিল। চিরকুটের ভাঁজ খুলে দেখলো তোমার অস্বাস্থ্যকর মেহেদির তরফ থেকে তোমার জন্য কিছু স্বাস্থ্যকর উপহার, বিলকিসের মা। ইভার চোখ বড় বড় হলো। পিছন ঘুরে তাকালো সে মেহেদির পানে। ছেলেটা বেঞ্চে বসে মিটিমিটি হাসছে। ইভা বিব্রত হলো। তার এখন কি বলা উচিত ভেবে পেল না। এমন পরিস্থিতিতে এই প্রথম মেয়েটা। আচ্ছা, সে কি এখন সরাসরি ভাবে মেহেদিকে ফিরিয়ে দিবে? কিন্তু এই ফিরিয়ে দিতেও কোথাও যেন একটা বাধা পাচ্ছে ইভা। এই বাধাটা ঠিক কথা থেকে আসছে জানা নেই, কিন্তু কেন যেন মেহেদিকে ফিরিয়ে দিতে মন থেকে সায় দিচ্ছে না। বড্ড হাসপাস লাগছে, অস্থির লাগছে ক্রমশ। ইভা ধপ করে বসে পড়ল বেঞ্চে। এখন তার কি করা উচিত, কেন উচিত কিছুই ভাবতে পারছে না। চোখের পলকে কেটে গেল 2 দিন। সময়ের চলমান গতিতে সম্মুখে উপস্থিত শুক্রবার। আজ আদর্শ এবং মৌনতার আকদ। এই কয়দিনে ইভা বেশ এড়িয়ে চলেছে মেহেদিকে। ছেলেটা অনেকবার কথা বলতে চাইলেও ইভা সেই সুযোগ দেয়নি। তবে আজ কোথায় পালাবে মেয়েটা? আদর্শ আর মৌনতার আকদে রিয়াদ, পিউ, মেহেদি এবং ইভা 4 জনকেই দাওয়াত করা হয়েছে। যদিও খুব স্বল্প পরিসরে আকদটা সারা হবে, একদম নিকট আত্মীয়দের উপস্থিতি থাকবে। তবুও বন্ধুবান্ধব দাওয়াত না করলে কি হয়? সন্ধ্যার বেলা বিদায় নিয়েছে অনেকক্ষণ। চারদিকটা ধীরে ধীরে নিমজ্জিত হচ্ছে রাতের আধারে। শহরের বুকে জ্বলে উঠছে কৃত্রিম আলোগুলো। আদর্শদের বাড়ি থেকে আত্মীয় স্বজন সকলেই মৌনতাদের বাড়িতে এসেছে। এ বাড়িতেই আকদের কাজটা সারা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাজীকেও আনা হয়েছে মাগরিবের নামাজের শেষে। শুধু মেয়ের আসতে দেরি। খানিক সময় পরে 2 জন দুপাশ থেকে ধরে মৌনতাকে নিয়ে ঢুকলো বসার কক্ষে। খুব সাধারণ সাজে সাজানো হয়েছে মেয়েটাকে। ছোটখাটো শাড়িটাতেই পেঁচিয়ে দেওয়া হয়েছে লাল রঙা একখানা শাড়ি, আর হাতে গলায় কানে হালকা গহনা, চোখে মোটা করে কাজল টানা, আর চুলগুলো খোঁপায় আবদ্ধ। এতেই যেন মেয়েটাকে অপসরী লাগছে। তবে বসার কক্ষে এসে মেয়েটা তাকালো না কোনো দিকে। মাথায় 1 হাত ঘোমটা টেনে নুয়ে হাঁটলো সম্মুখের দিকে। কিছুটা ভিড়পূর্ণ পরিবেশে এক কর্নার থেকে খুব সাবধানে মেয়েটাকে এনে সবাই বসালো আদর্শের পাশে। তবে 2 জনের মধ্যখানে দেওয়াল হয়ে রয়েছে একটা পাতলা পর্দা। আদর্শ হাঁসফাঁস করে উঠল। ভীষণভাবে তার দেখতে ইচ্ছে হলো মৌনতাকে। মেয়েটাকে শাড়িতে দেখেছিল সেই কিশোরী বয়সে। আজও সে শাড়ি পরেছে, নিশ্চয়ই ভীষণ সুন্দর লাগছে তাকে। আদর্শ অস্থির হলো। পর্দার আড়াল থেকে আর চোখে দেখার চেষ্টা করলো মৌনতাকে, কিন্তু তেমন একটা সুবিধা করতে পারল না। আদর্শের অস্থিরতার মাঝেই শোনা গেল কাজী সাহেবের কণ্ঠস্বর। নম্র কণ্ঠে সে বলল, বলুন মা, কবুল। মৌনতা সময় নিল একটু। কাজী সাহেবের কণ্ঠ আসতেই বাবা ভাইয়ের দিকে তাকালো একবার, অতঃপর থেমে থেমে বলল, কবুল। সাথে সাথে চারদিক থেকে সবাই সমস্বরে বলে উঠল, আলহামদুলিল্লাহ। এরপর কাজী সাহেব আদর্শকে কবুল বলতে বললে সেও সময় নিয়ে একটু, যদিও মনটা ভীষণ অস্থির হয়ে আছে এই কবুলটা 2 ওষ্ঠের উচ্চারণের তাগিদে। কারণ এই অল্প অক্ষরে ছোট শব্দটা মাত্র 3 বার কণ্ঠে উচ্চারণ করে সে পেয়ে যাবে নিজের প্রিয় মানুষটাকে, নিজের ভালোবাসাকে। কিন্তু এত মানুষের মধ্যে যদি এই মুহূর্ত গড়গড় করে সে কবুল বলে দেয়, অবশ্যই সবাই তাকে নির্লজ্জ ভাববে। এমনি এই বিয়ে নিয়ে নির্লজ্জগিরি কম করেনি সে। আদর্শ আশেপাশে তাকালো, থেমে থেমে বলল, কবুল, কবুল, কবুল। কোনো রকমের বাধাবিঘ্ন ছাড়াই খুব স্বল্প সময়ে আদর্শ আর মৌনতার বিয়েটা সম্পন্ন হলো। সিদ্ধান্ত নেওয়া হলো আদর্শের বাড়ির লোকেরা রাতের খাবারটা মৌনতাদের বাড়িতেই খাবে। তারপর সবাই চলে যাবে। রাতের আধার ঘনিয়েছে, চারিদিকে ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে গেছে। পিউ ইতিমধ্যে বাড়িতে চলে গেলেও ইভা যায়নি। ড্রাইভার আছে, সেই তাকে নিয়ে যাবে, তাই খুব একটা চিন্তা নেই। যদিও এর মধ্যে তার বাবা বার কয়েক কল করে ভীষণ বকাঝকা করেছে,
তাড়াতাড়ি বাড়ি ফেরার তাগিদ দিয়েছে, তবুও ইভা থেকে গেছে বান্ধবীর বিয়েতে। ইধানি কেমন যেন সবকিছুতে তার বিরক্তি এসে গেছে। ছোটবেলা থেকে বাবা মায়ের একমাত্র মেয়ে হয় খুব আদরে ছিল, তবে ইদানিং ইভার মাথায় খেলে না সে কি সত্যি আদরে ছিল নাকি তার বাবার বন্দি ছিল। এই যে ইভার শরীরে যে জামা কাপড়টা জড়ানো তা তার মায়ের পছন্দ করা, পায়ের জুতো জোড়া বাবা পছন্দ করা, চোখের চশমা, কানের দুল, হাতের মোবাইল, পার্স সবটাই তার বাবা মায়ের পছন্দের।